দেশের পথে দেশের পথে দেশের পথের বন্ধুরা, আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের স্বাধীনতা সূর্যোদয়ের গৌরব গাথা ইতিহাসের তীর্থস্থান মেহেরপুর জেলায়। 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্যে দিয়ে হারানো বাঙালির স্বাধীনতা পুনরুদ্ধারের সুমহান ঐতিহ্যকে বুকে ধারণ করে আছে এই মেহেরপুর। এই মেহেরপুরের আমঝুবিতে বসেই একদিন দেশি বিদেশি বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রে বাংলার স্বাধীনতা ডুবে গিয়েছিল। আবার এই জেলার মুজিবনগরেই 1971-এর 17 এপ্রিল শপথ নিয়েছে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। হ্যাঁ, আমরা ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে মেহেরপুরের পথে রওনা হয়েছি। আমরা যখন মেহেরপুর এসেছিলাম তখন তামাক চাষের সময়। কুষ্টিয়া থেকে যেতে পথে চোখে পড়ল এই বিশাল বিশাল তামাকের ক্ষেত। চলুন তামাক দেখে আসি। যারা প্রতিদিন সিগারেট খাচ্ছেন এবং নিজেকে তিলে তিলে নিঃশেষ করছেন তাদের জন্য আমাদের এই পর্বটি। আপনারা দেখছেন তামাক। অনেকেই সিগারেট খাচ্ছেন কিন্তু তামাকের গাছ দেখেননি। এই দেখেন, দেখে নিন কাঁচা তামাকের গাছ। মেহেরপুর ও এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 150 বছর আগে থেকেই তামাক চাষ হয়ে আসছে এবং তা থেকে রোজগারও হচ্ছে অনেক টাকা। মেহেরপুর যাওয়ার পথে আমরা দেখলাম এই তামাক ক্ষেতটি, মাইলের পর মাইল তামাক ক্ষেত। এটি মেহেরপুরের একটি অর্থকারী ফসল। 1856-57 সালের দিকে ইংরেজরা নীল চাষের পাশাপাশি তৎকালীন নদিয়া মানে বৃহত্তর কুষ্টিয়া ও এর আশেপাশের অঞ্চলগুলোতে তামাক চাষ শুরু করে। আবার কারো কারো মতে সম্রাট আকবরের সময় প্রথম এই অঞ্চলে তামাক চাষ শুরু হয়। একসময় এখান থেকে জাহাজে করে সারা পৃথিবীতে তামাক পাঠানো হতো। দেশের পথে কাঁচা তামাক পাতা থেকে তামাক বানাতে বেশ খানিকটা প্রসেসিং করতে হয়, আর এই প্রসেসিং এর মধ্যে রয়েছে গ্রেডিং মানে ভালো খারাপ তামাক। আপনারা এখন এই তামাক প্রসেসিং দেখছেন। এই পাতাগুলোকে আসলে আগুন দিয়ে ভিতরে হিট তৈরি করে শুকানো হয়। আসেন দেখেন, এই জায়গাটাই আগুন দেওয়া হয়। এই পাইপটি গরম হবে ভিতরে, এই সেই গরম থেকে ভিতরের তামাকগুলো শুকিয়ে যাবে। তামাক কি শুধু বিড়ি সিগারেটের প্রধান র মেটেরিয়াল? পানের সাথে যারা জর্দা খান এবং দাঁতের মাজন হিসেবে গুল ব্যবহার করেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, এ সবই কিন্তু তামাক দিয়ে তৈরি হয়। এটা মনে রাখতে হবে, তামাক শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো ব্রিটিশদের আমদানি করা নীল চাষ এই অঞ্চল থেকে অনেক আগেই বিলুপ্ত হয়ে গেলেও তামাকের চাষ কিন্তু আজও রয়ে গেছে। দেশের পথে যারা নিয়মিত দেখেন তাদেরকে আগে বলেছি, আজও বলছি, দেশের পথে আমাদের কোনো পূর্ব প্রস্তুতি থাকে না। সামনে যা পাই তাই আপনাদের দেখাই। এসব দেখতে কতখানি বিরক্ত হচ্ছেন বা মজা পাচ্ছেন তা আমাদের অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমরা এখন চলেছি কুষ্টিয়ার মিরপুর থানার উপর দিয়ে। এখানে নাকি একজন 4-5 হাত লম্বা দাড়িওয়ালা ভদ্রলোক আছেন। ভারী ইন্টারেস্টিং মনে হচ্ছে। আচ্ছা ভাই, আপনাদের এখানে একটা মানুষ আছে যার অনেক বড় বড় দাড়ি আছে। কামারপাড়াতে আপনার যোগী দাড়িওয়ালা নামে একজন আছে। কতদূর এখান থেকে? কত কিলো হবে? এখান থেকে আপনার 4 কিলো মতো হবে। 4 কিলো। কে চেনেন? আসেন, চলেন। মেহেরপুর কৃষি নির্ভর। এখানকার 80% মানুষই কৃষিকাজের সাথে জড়িত। তামাক ছাড়াও এই জেলায় প্রচুর পরিমাণে ধান, পাট ও আখ চাষ করা হয়। মেহেরপুরের মেহের সাগর কলার নাম হয়তো অনেকে শুনে থাকবেন। এই জেলার মোট আয়তন 716 কিলোমিটার, থানা 3টি, ইউনিয়ন 18টি। শিক্ষিতের হার 48% উপরে। কাজলি, ভৈরব ও মাথাভাঙা এই জেলার প্রধান নদী। এছাড়াও ধলার বিল, চাঁদ বিল, কোলার বিল, শালিকা বিল, তেঘরিয়ার বিল নামে বেশ কয়েকটা বিল আছে এই জেলায়। আমরা চলেছি কুষ্টিয়ার মিরপুর থানার কামারপাড়া গ্রামের সেই দাড়িওয়ালা ভদ্রলোকের খোঁজে। 71-এ যিনি ছিলেন একজন গেরিলা মুক্তিযোদ্ধা। শুনেছিলাম অনেক বড় দাড়ির কথা। দেখা যাক কত বড় দাড়ি। হ্যাঁ, এই তো উনি। এসেই যখন পড়েছি তখন দাড়ি নিয়ে গবেষণার পাশাপাশি একটু আলাপ করা যাক। চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নূর হোসেন। মোহাম্মদ নূর হোসেন, আপনি আজকে দেখতেছি আপনার অনেক বড় দাড়ি। হ্যাঁ, নেইসা বড় ছিল, পাতনি ফেটছিল দাড়ি।
পা পর্যন্ত। হ্যাঁ এই বলতে পারছি না, টিভির রামপুরের সাক্ষাৎকার দিলে বাবজি জানে সেই দাড়ি এই ডায়াবেটিস হওয়ার পরে দাড়ি কেমন দেখবেন ছিঁড়ে যাচ্ছে। দাড়ি ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ। এখন কতখানি আছে একটু হাত দিয়ে দেখাবেন আমাদের? এখন আপনি দেখেন কতক্ষণ আছে, এই আছে। কত বছর যাবত দাড়ি রাখতেছেন? আমি জীবন ভর রাখি দাড়ি। আপনি কাটেন না কোনোদিন? না, একবার বিয়ের সময় বড় বোন রাফিতে বলি যে এক টানে দাঁড়িয়ে না বাদেবা নাই, ও খুব ভালো আর এক গেলকার মান না, গায়ে অসম্ভব জল। তো ওই বউ পাশে দাঁড়ারে আছে বড় বোন, আর এক টানে এই নাওয়া দিল মানে কী করলি ওই সেকন্ডে যে নাফিত কাটছে বললো বউ ঠেকাবেন, ও যদি এক ঘুরে বা তোমার জীবন শেষ। দাড়ির জন্য আপনি কি করেন? কোনো তেল টেল লাগান বা অন্য কোনো কিছু? এখন এই 10 বছর ডায়াবেটিস হওয়ার পরে। কি হয়েছিল আপনার? ডায়াবেটিস। আচ্ছা 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 আচ্ছা। সাইটে যায় এই যে নানা সব গ্যাস মেস, হ্যাঁ। এতে শরীর আমার অর্ধেক কমে গিয়েছে। সময় ভুল বলে কথা বলতে গেলে মুখটা শুকা যায়, কথা বেশি বলতে পারিনি। আমরা শুনেছি আপনি যে মুক্তিযুদ্ধ করছেন। মুক্তিযুদ্ধ কি করতেন? আপনি সে সময় কি দায়িত্ব পালন করছেন? মুক্তিযুদ্ধ দায়িত্ব আমার মেট্রো থানার ছোটোখাটো বস হিসাবে গেরিলার কমান্ডার ছিলাম। গেরিলা কমান্ডার। হ্যাঁ, ওদের লো লাইন হাই লাইন কীভাবে যুদ্ধ করতে হবে, আগ্নেয়াস্ত্র কীভাবে ওভারটেক করে নিজের জীবন বাঁচা, 70 পার্টিকে অ্যাভয়েড করতে হবে, এই ছিল আমার কাজ। আর দেশের জন্য যুদ্ধবিদ্যা করেছি, ভাই হারাইছি, মারপেটের ভাইটা মার দিয়ে গেছিল, 3 ভাই আমরা ছিলাম। ছোটো ভাইটাকে বাইরে দিছে, কার ছেলে করে আফ্রিকায় ছিল সেটা বাইরে প্রতি আছে, আমাকে আল্লাহ সৌকি রেখি বাপ। গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব মুক্তিযোদ্ধাদের হাত ধরে আমরা স্বাধীনতা পেয়েছি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বর্তমান প্রজন্মের উচিত এইসব মানুষদের কাছে আসা এবং তাদের মুখে সেই সব দিনগুলোর কথা শোনা। বেশি দেরি হয়ে গেলে কিন্তু এইসব স্বপ্নের মানুষদের আর পাওয়া যাবে না। দেশের পথে অনুষ্ঠানের শুরুতেই আপনারা তামাক ক্ষেত ও তামাক পোড়ানোর ঘর দেখেছেন, আর এখন এক নজর দেখে নিন তামাক কিভাবে পোড়ায় এবং বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন ধূমপানে বিষ পান। আমরা ছুটে চলেছি মেহেরপুরের পথে। ঢাকা থেকে সড়ক পথে মেহেরপুরের দূরত্ব 296 কিলোমিটার। গাবতলী ও কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে সারাদিনে বাস পাওয়া যাবে, আর সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো। আর মেহেরপুর যাবার পথে দিগন্ত জোড়া ফসলের ক্ষেত দেখতে পাবেন, ভালো লাগবে আপনাদের। ভাই, পিয়ারি সুন্দরীর বাড়ি কোন দিক? হ্যাঁ, কত দূর এখান থেকে? কয় কিলো? ভাই, পিয়ারি সুন্দরীর বাড়ি কোন দিক? সুন্দরী বাড়ি ভাই সামনে যাই, সাঁকু পার হই বা আমরা চলেছি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বীর নারী প্যারি সুন্দরীর বাড়ির খোঁজে। কুষ্টিয়া থেকে মেহেরপুর যেতে পথে আমলা সদরপুরের এই এলাকায় ছিল প্যারি সুন্দরীর জমিদারি। 1860 সালে ব্রিটিশদের নীল চাষের বিরুদ্ধে আন্দোলনের কারণে তিনি অমর হয়ে আছেন। আমরা এখন যে পথ দিয়ে হাঁটছি, একসময় এখানেই ছিল তার জমিদার বাড়ি। জমিদার বাড়িতে ছিল 5টি পুকুর, বিশাল বাগান, উপাসনালয় সহ অনেক কিছু। বড় ও ছোট তরফদার নামে 2 ভাগে বিভক্ত ছিল এই জমিদার বাড়ি, যা আজ কেবলই স্মৃতি হয়ে আছে। আমরা চলে এসেছি সেই প্যারি সুন্দরীর বসত ভিটায়। ইংরেজদের নীল চাষের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিল প্যারি সুন্দরী, আর তার বাড়িঘর ছিল এখানে। এমনকি তার জমিদারের সময় কুষ্টিয়ার ফিলিপ নগরের চর থেকে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট পর্যন্ত ব্রিটিশরা কর পর্যন্ত আদায় করতে পারত না। প্যারি সুন্দরীর জন্য 7 খুন মাপ ছিল। এই মহিষী নারী পাবনা এডওয়ার্ড কলেজ প্রতিষ্ঠায় 300 বিঘা জমি দান করেছিলেন। দেশের পথে বন্ধুরা, আমরা চলেছি মেহেরপুরের পথে। মেহেরপুরের আয়তন মাত্র 716 কিলোমিটার। এটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। এই জেলার নাম নিয়ে রয়েছে নানা মত। কারো মতে 16 শতকে মেহেরুল্লাহ শাহ নামে একজন বিখ্যাত সমাজ হিতৈষী ব্যক্তি এখানে বাস করতেন এবং তার নাম হয়েছে মেহেরপুর। আবার কারো কারো মতে বিখ্যাত সাধক মুন্সি মেহেরুল্লাহর নামে, আবার কারো মতে দরবেশ মেহের আলী শাহ ওরফে শাহ ভালাইয়ের নামে এই জেলার নাম হয়েছে মেহেরপুর। অন্য একটি মতে খনার বচনের খনা মানে মিহির ও খনার নাম থেকে এই অঞ্চলের নাম হয়েছে মেহেরপুর। বেশ প্রাচীন এই জেলাটি একসময় ছিল নদিয়ার অংশ। 1947 সালে দেশভাগের সময় এটি কুষ্টিয়ার সাথে সম্পৃক্ত হয় এবং 1984 সালে এটি পৃথক জেলা হিসেবে যাত্রা শুরু করে।
যেতে পথে কত কিছু দেখতে হয় তার বলার না। আমাদের জন্য দোয়া করবেন, সারা বাংলাদেশ ঘুরে যেন আমরা নিরাপদে ঘরে ফিরতে পারি। বন্দর মোড়টা কোন দিকে? বন্দরে যাব কোন দিক দিয়ে? বন্দর মোড়। হ্যাঁ ভক্তরা, আমরা চলে এসেছি মেহেরপুরে, খুঁজছি বন্দর মোড়। সেখানে আমাদের একজন বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু মেহেরপুরে কোনো বন্দর আছে বলে তো আগে শুনিনি। যেমন ঢাকা, চিটাগাং, খুলনায় বন্দর আছে, সে কারণে সেসব জেলাতে বন্দর মোড় নামও আছে। হয়তো ছিল কোনো এক সময় মেহেরপুরও বন্দর, কেননা সব নামের তো একটা কারণ থাকে, তাই না? ওই তো বন্ধুর দেখা পেয়ে গেছি। মেহেরপুর শহরটা ছোট, শহরে ঢুকতে চোখে পড়বে মেহেরপুর পৌরসভা। বাইরে থেকে মনে হলো পৌরসভাটি দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, যা ভেবেছি তাই। বাংলাদেশের অন্যতম ছোট এই জেলার পৌরসভাটি সারা বাংলাদেশের মডেল পৌরসভা হিসেবে স্থান দখল করেছে। আর আপনাদের দেখার জন্য খুবই সুন্দর করে এটি সাজিয়ে রাখা হয়েছে। আপনারা পৌরসভা দেখতে থাকুন, আর এই ফাঁকে আরও কিছু ইনফরমেশন আপনাদের জানাই। মেহেরপুরের উত্তরে কুষ্টিয়া, দক্ষিণে চুয়াডাঙ্গা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূবে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা এবং পশ্চিমে আবারও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। মেহেরপুরে দেখার অনেক কিছু থাকলেও এখানে থাকা এবং খাওয়ার জন্য খুব উন্নত মানের হোটেল এখনো গড়ে ওঠেনি। মুজিবনগর ও আমঝুপির নীলকুঠি দেখতে সারা বাংলাদেশ থেকে এ জেলায় প্রচুর ট্যুরিস্ট আসে, তাই থাকা খাওয়ার মোটামুটি একটা ভালো ব্যবস্থা থাকা দরকার ছিল। এই জেলা থেকে ছেড়ে যায় ঢাকা, মেহেরপুর, ঢাকার মধ্যে অনেকগুলো বাস। টিকিটের দাম পড়বে 250 টাকা থেকে 300 টাকার মতো। মেহেরপুরের সাথে কোনো জেলার ট্রেন যোগাযোগ নেই, ফলে ট্রেনে করে মেহেরপুর আসার কোনো সুযোগও নেই। আপনারা দেখছেন মেহেরপুর পৌরসভা। মেহেরপুর জেলার একমাত্র ঐতিহ্যবাহী এই পৌরসভাটি 1869 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2001 সালে এটি ক শ্রেণীতে উন্নীত হয়। এটা দেখুন, এই যে পানির ট্যাঙ্কটা দেখছেন, এটা মেহেরপুর পৌরসভার পাশে। এই পানির ট্যাঙ্ক থেকে বিশুদ্ধ হয়ে যাচ্ছে পানি, আর্সেনিক মুক্ত হচ্ছে এবং আয়রন মুক্ত হচ্ছে। দারুণ একটা প্ল্যান্ট পানির। একসময় বলা হতো পানির অপর নাম জীবন, আর এখন বলা হয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন। মানে পানি শুধু জীবন বাঁচায় না, মারেও। সুতরাং সুস্থ থাকার প্রধান শর্ত হচ্ছে বিশুদ্ধ পানি পান করা। এই আর্সেনিক ও আয়রন রিমুভাল প্ল্যান্টের মাধ্যমে মেহেরপুর শহরের 25,000 মানুষ বিশুদ্ধ পানি পান করছে। 1,65,00,000 টাকা ব্যয়ে নেদারল্যান্ড সরকারের সহায়তায় 1998 সালে এই ওয়াটার প্ল্যান্টটি তৈরি হয়েছিল। মেহেরপুর শহর এখন বিশুদ্ধ পানি খাচ্ছে। আপনারা দেখলেন কিভাবে পানি বিশুদ্ধ করা হচ্ছে। আপনারা দেখছেন মেহেরপুরের গড় পুকুর, পৌরসভার পেছনে এই পুকুরটা নিয়ে দারুণ একটা কাহিনী আছে। এখন আপনারা শুনবেন সেই কাহিনীটি। কাহিনীটা এরকম: নবাব আলীবর্দী খাঁ 1750 সালে মেহেরপুরের বাগওয়ান গ্রামে এসেছিলেন শিকার করতে। এখানে সে ঝড়ে পড়ে এই গ্রামের রাজু গোয়ালনির বাড়িতে আশ্রয় নেন এবং গোয়ালনির আতিথেয়তায় খুশি হয়ে বাগওয়ান পরগনা তাকে লিখে দেন। তখন এই এলাকায় মারাঠা বর্গীদের উৎপাত ছিল। এই বর্গীদের উৎপাত ঠেকাতেই তখন এই পুকুরের পাশে তৈরি করা হয়েছিল পাকা আন্ডারগ্রাউন্ড ঘর। সেই থেকে এই পুকুরের নাম গড়ের পুকুর। পুকুরের পাশে বিরাট বিরাট তেঁতুল গাছে উঠে বর্গীদের আনাগোনা দেখা হতো। এক পর্যায়ে মারাঠা বর্গীরা এই ঘরের খোঁজ পেয়ে যান এবং দস্যুদের হাতে নির্মমভাবে নিহত হন রাজা গোয়ালা চৌধুরী ও তার পরিবার। বর্তমানে এই গড়ের পুকুরটাতেই গড়ে উঠেছে মেহেরপুরের একমাত্র বিনোদন পার্ক, যা আপনারা দেখলেন। মেহেরপুর পৌরসভার পাশে রয়েছে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্ক, আবহমান বাংলার প্রতীক পৌর গেট সহ 71 সকল শহীদদের স্মরণে স্মৃতিসৌধ সহ অনেক কিছু। বন্ধুরা, মেহেরপুরে এসে মুজিবনগর কিংবা আমজুবি যাবার পথে এক নজর দেখে যান এই মেহেরপুর পৌরসভা ও এর আশপাশটা। Tatum, tagadum, tadiginatum, tagadatum, tatum, tadiginatum, tatum, tagadum, tadiginatum, tagadatum, tatum, tadiginatum, tatum.
দেশের পথে আমরা মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি খুঁজে ফিরি, উদ্দেশ্য বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানানো। আমাদের দেশের প্রতি স্থানে ছড়িয়ে আছে এমন অনেক ঘটনা যা আজ আমাদের অজানা। দেশকে ভালোবাসতে হলে তো আগে দেশটাকে চিনতে হবে, তাই না? আর যেতে হবে সেই সব মুক্তিযোদ্ধাদের কাছে যাদের কারণে আজ আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ। আজ আপনাদের নিয়ে এসেছি এমন একজনের কাছে যিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও দক্ষ অভিনেতা। তবে তিনি যুদ্ধ করেছেন কণ্ঠ দিয়ে, যার কণ্ঠের এক একটি উচ্চারণ ছিল এক একটি বুলেটের চেয়ে শক্তিশালী। বন্ধুরা, আমরা চলে এসেছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পরিচালিত জল্লাদের দরবারের লাড়কানার নবাব প্রসেনজিৎ বোসের কাছে। এই বাড়িতে তিনি থাকেন। এই বাড়িটি মেহেরপুর শহরে বাসু দেখতে পাচ্ছেন, এটি একটি জমিদার বাড়ি। একই সাথে জমিদার পরিবার ও মুক্তিযোদ্ধা দেখব আজকে। বোস বাড়িতে এসে আপনাদের সঙ্গে একজনের পরিচয় করিয়ে দেবো। উনি ছিলেন স্বাধীন বাংলা বেতারের জল্লাদের দরবারে সেই প্রসেনজিৎ দা, আপনাদের সেই পরিচিত প্রসেনজিৎ বোস। সেই সময়ের কথা কি মনে আছে আপনার? ওই স্বাধীন বাংলা বেতারে আপনি কি করতেন, কেমন কি সেই সময়ের কথা একটু স্মৃতি আমাদেরকে বলবেন? আমি বলতে ইচ্ছে করে অনেক কিছু, ইচ্ছে করার প্রবণতা দেখা দিচ্ছে ইদানিং। দেশের আমাদের অবস্থার বিবেচনার প্রেক্ষিতে নিজেকে নতুন করে পরিচিত করার একটা সময় এসছে বলে মনে হয়। বাংলাভিশন যদি এই দায়িত্বটা নিয়ে থাকে, বাংলাভিশনকে প্রথমে ধন্যবাদ জানাবো যে মানুষের পরিচিতি, মানুষের অধিকার, মানুষের সমস্ত কিছু এগিয়ে ধরার জন্য, তুলে ধরার জন্য যে দায়িত্ব নিয়ে নেমেছে, এই দায়িত্বটা সাকসেসফুল করে দেশকে, আমাদের তথা সমগ্র জাতির কিছু কল্যাণের জন্য এগিয়ে আসার প্রেক্ষিতে তাকেই ধন্যবাদ জানাবো। জল্লাদের দরবার করার এর নামটা ছিল, আমরা একটা প্রোগ্রাম করতাম এইভাবে যে তখন এখানে অনেক হচ্ছিল ব্যঙ্গাত্মক নাটক হিসেবে। এটাই যদি একটু আমাদেরকে বলেন, সেই সময় কি ধরনের ব্যঙ্গাত্মক নাটক আপনারা করতেন, কি প্রোগ্রাম তখনকার মানুষ শুনতো? লাড়কানার নবাবজাদা। আপনি কোন চরিত্রটা করতেন? লাড়কানার নবাবজাদা। আচ্ছা, ব্যঙ্গাত্মক ইয়েতে ছিল। আর লাড়কানার নবাবজাদা এমনি ক্যারেক্টার ছিল উল্টো। রাজু করতো কেল্লা ফতে খান, মানে ইয়া খান। আচ্ছা আচ্ছা, কেল্লা ফতে খান মানে ইয়াহিয়া খান। কল্যাণ মিত্র উনি কি করতেন? কল্যাণ মিত্র বইটা লিখতেন। আচ্ছা, উনি স্ক্রিপ্ট করতেন। আজমনিত মিঠু করতো টিক্কা খান, টিটিয়া খান নাম দিয়ে, টিক্কা খানের ভূমিকায়। ওখানে একদিনে প্রচারিত করার জন্য প্রথম ইয়ে করা হলো, পরে 3 দিন করে প্রচারিত হতো। সপ্তাহে 3 দিন প্রচারিত হতো। হ্যাঁ, এটা কি বাংলাদেশের সব জায়গায় শোনা যেত? হ্যাঁ। ফুলটা দেখেন, এটা হচ্ছে ম্যাগনোলিয়া গ্ল্যান্ডি ফ্লাওয়ার। আমি কোনোদিন দেখিনি, এবং এখানে এসে শুনলাম ঢাকার বলদা গার্ডেনে এটার একটা গাছ আছে। এটা 100 বছরের পুরাতন একটা গাছ, এবং এই ফুলটাও দারুণ সেন্ট। সেন্ট পাচ্ছেন? দেশের পথে শিল্প সাহিত্য মেহেরপুর অনেক পুরনো জেলা। একসময় এখানে নিয়মিত নাটক, যাত্রাপালা হতো। তবে আমরা আপনাদের যেখানে নিয়ে এসেছি, এটি একটি সিনেমা হল। কি দেখে কি মনে হচ্ছে? চলচ্চিত্র যখন নির্বাক ছিল,
তখন এখানে একটা নির্বাক সিনেমা হল ছিল, নাম ছিল মেহেরপুর টকিজ। জেনে রাখুন, বাংলাদেশের প্রথম সিনেমা হলের নাম পিকচার হাউস। সেটি 1898 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। আমি এখন বসে আছি মেহেরপুরের সবচেয়ে প্রাচীন সিনেমা হল মেহেরপুর টকিজ। যে সময় নির্বাক চলচ্চিত্র ছিল, সেই সময়ের যতগুলো সিনেমা হল ছিল তার মধ্যে এটা অন্যতম। এখানে 70 জন মানুষের বসার ব্যবস্থা ছিল। আর এর প্রজেক্টর রুমটা, এখন এটার আর কিছুই বাকি নেই, শুধু এই সিঁড়িটা ছাড়া। আর প্রজেক্টর রুমটা যেখানে ছিল সেটার একটু দেওয়াল আছে ওই জন্য। মেহেরপুরে এসে আপনাদেরকে নিয়ে এসেছি একটা গ্রামে, একটা খুব একটা রিমোট গ্রামে। এখানে তাদের একটা খাবার আপনাদেরকে দেখাবো, একদম মাটির মানুষের খাবার। খাবারটা আজকে কি আমাদেরকে দেখাবেন? কি? কলাইয়ের চাপড়া। কলাইয়ের চাপড়া। চাপড়া না ধাপড়া? চাপড়া, আমরা চাপড়া বলি। হাত চাপড়া। হাত চাপড়া। এনে বসলে অসুবিধা নেই তো? না না, আচ্ছা ঠিক আছে, একটু পিছায় বসি না? বসেন জাল দেবো। আচ্ছা ঠিক আছে। আর ডাল আমি দেবো, অসুবিধা নেই। এটা বানাতে কি কি লাগে? ওই কলাইয়ের আটা, লবণ, পানি। কলাইয়ের আটা মানে কলাইয়ের ডালের আটা? কলাই, আস্ত কলাই উঠে। আস্ত কলাই। আর তার সঙ্গে কি মিশান? লবণ মিশাই। আর কলাইয়ের সঙ্গে শুধু কলাই নাকি আটাও দিয়ে লাগে? কলাই গমের আটা, চালের আটা দিলে হয়, না দিলেও হয়। একটুখানি দিলেও হয়, না দিলে হয়। তা আমি দিয়েছি চাল। আর লবণ আলো চাল। আর কিছু না না। আচ্ছা, এটা রুটির মতো তৈরি হবে। হুম। ওকে, শুরু করেন। বুঝতে পাচ্ছেন, দেশের পথে এখন রান্না শেখানো হবে। দেশের প্রতিটি জেলাতেই একটু ডিফারেন্ট টাইপের খাবারের খোঁজ পাওয়া যায়, যার এক একটা এক এক রকম স্বাদ ও আয়োজনের। যেমন এই মেহেরপুরের কলাইয়ের চাপড়া। আসুন চাপড়া কিভাবে বানায় দেখে নিই। আর এই চাপড়া ঝাল দিয়ে খাওয়ার কথা ভাবতে ভাবতে আমাদের সাথে যোগাযোগের ঠিকানাটা লিখে নিন। দেশের পথে, বাংলা ভিশন, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল করুন দেশের পথে @banglavision.tv। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। বন্ধুরা, দেশের পথের আজকের রান্নার পর্বে আপনারা দেখছেন কিভাবে তৈরি হচ্ছে কলাইয়ের চাপড়া। এই যে কলাইয়ের চাপড়া কারা খায়? সবাই খায়। গরিব মানুষও খায়? গরিব মানুষ খায়, বড় লোকরা শখ করে খায়। মানে খুব টেস্টি আর কি। টেস্টি, হ্যাঁ। ঝাল যেভাবে বাটলেন দেখলাম, তাতে তো অসুবিধা হওয়ার কথা খাওয়ার পর। খেজুরের গুড় দিয়েও খাওয়া যায়, ঝাল দিয়েও খাওয়া যায়। আচ্ছা, মানে ঝাল দিয়ে বেশি ভালো লাগে? ঝাল দিয়ে বেশি ভালো লাগে। ওয়াও। রান্না হয়ে গেছে, মানে রুটি বানানো হয়ে গেছে, চাপড়া বানানো হয়ে গেছে। এখন আমি খাবো। ব্রেড, কলাইয়ের রুটি, যার এখানে স্থানীয় নাম চাপড়া। আর এটা হচ্ছে ঝাল। সকালে খবর হবে আমার। অল্প করে খায় না, ঝাল পুরা ডাইরেক্ট ঝাল। ওকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেশের পথে আগামী পর্ব থাকবে মেহেরপুরের দারুণ দারুণ লোকেশন। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। খুব ঝাল।